বর্ষিয়ান রাজনীতিবিদদের ডিম মারছেন, আর তাদের অনুসারী, তাদের যারা সমর্থক আছে বাংলাদেশ আওয়ামী লীগ, মনে রাখবেন আওয়ামী লীগ কিন্তু বিএনপির মতো কাওয়ার দল না, বিএনপির মতো ব্যক্তিত্বহীন। আওয়ামী লীগের একটা এমপির এই মির্জা ফখরুলের মতো বলতেন, ইউনুস দেখতেন যায় কিনা, ও দুইবার পাছা দেখে, পাছার কাপড়টা খুলে ইউনুসরে দেখে বলতো, মানে আমি আর বললাম না, মানে আওয়ামী লীগরা কত বড় জাউরা চেনেন নাই, মানে ইউনুস চেয়ারে মুখের উপরে না করে দিত। ব্যক্তিত্বহীন এই ফখরুল, এরা তো নানান ঘাটের এক সময় করছে বামপন্থী রাজনীতি, পরে আবার ভিড়ছে বিএনপিতে, যে বিএনপি দলটাই তো এরকম নানান জায়গা থেকে নানান ব্যক্তিরা এসে জড়ো হওয়া একটা ক্লাব, তো তাদের আবার ব্যক্তিত্ব। তো আওয়ামী লীগের আপনি বিএনপি বা জামাত দিয়ে ই করেন না, আওয়ামী লীগ অন্য জিনিস। আপনি তাদের নেত্রীদের, তাদের নেতাদেরকে আপনি মানে অন্যায় করবেন তাদের সাথে, আর আপনাদের চুমা দেবে। এই চুমা আওয়ামী লীগ তাদের দলের নেতাকর্মীদেরই ছাড়ে না। আপনি দেখেন না, এই যে হাসান মাহমুদ দা, এই যে ওবায়দুল কাদের, ওরা পালাই আছে, দেশে ফিরুক, ওদের এরকম জুতাবে মানুষ, এইটা আমি মোটামুটি নিশ্চিত। আমি 3 দিন আগে বলছি ইউনুচ্চা ওইখানে ডিম খাবে, ইউনুচ্চা পালাই গেছে বলে খায় নাই। সামনে তো এখনো তো দিন শেষ না, নিউ ইয়র্কে কোথাও কোনো পাবলিক প্রেজেন্স, মানে ওই গর্তে দিয়ে যদি দৌড়ে না করে, কোনো পাবলিক ফাংশনে আসতে বলেন, দেখবেন ও খাবে মায়ের, মানুষ জুতা মারবে, ওরা ডিম মারবে না, এটা কনফার্ম মারবে। তো দেখেন এই এনসিপির গুন্ডাদের মারলো, ডিম মারলো, কিন্তু ইয়েরে মারলো না, নারী জারারে মারলো না, আবার ফখরুলরা মারে নাই, কারণ আছে এটা হচ্ছে আওয়ামী লীগ, ওরা ধরে এনিমি চেনে। তো মামা চেনেন নাই যে কি করবে। সাবেক বিচারপতি মানিককে ডিম নিক্ষেপ করেছিল না, তখন এই সুশীল, আপনি চৌধুরী ভাই কই আসছিলেন, এখন সুশীল মারাইতে আসেন না। ল্যান্ড ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, আমরা 2013-তে বলতাম, রাজাকারের বাচ্চারা এসে আমাদের আন্দোলনে বলতো না, আমিও রাজাকারের বিচার চাই, কিন্তু রাজাকার সাইদি আসলে রাজাকার না, সে আমার বাবার সাথে বসে একসাথে খাট কাঁপাইতো, এরকম বক্তব্য। মানে ওই সময় সে তার বউর সাথে সঙ্গম করতেছিল, আমি সাক্ষী, আমার বাপ সাক্ষী, এরকম বলতো। পারলে তো বইলে ফেলে যারে ভাই, ওই সময় তো সে আমার মায়ের সাথে ছিল, আমি তার সন্তান, দেখেন। তো আই মিন এই ধরনের নোংরা কথাবার্তা আমি বলতে চাই না, তাদের ভাষায় তাদের অনেক সময় বলতে হয়। তো সেই রাজাকারের বাচ্চাদের আমরা বলতাম, ব্রো ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড। মানে আপনি দেখবেন একটা প্রাণী, বিশেষ করে কুকুর বা বেড়াল, সে আনন্দিত নাকি হিংস্র নাকি চিন্তিত, লেজ লুকিয়ে রাখতে পারে, লেজ কিন্তু তার নড়ে, লেজের মুভমেন্ট থেকে ক্যানান্টি তালা প্রাণীদের মুভমেন্ট বোঝা যায় সে কি করতে চাইতেছে। একটা বাঘ যখন শিকার করতে চায়, শিকারের আগে তার লেজের মুভমেন্ট বদলায়। সিংহেরও একই অবস্থা। আপনার আশেপাশে বাঘ আর সিংহ তো নাই, আশেপাশে আপনি কুকুর বা বেড়াল দিয়ে দেখেন। তো ওই রাজাকারের বাচ্চা কি বলতে আসে, তার ওই পেছনে লেজ নড়তেছে, ও বোঝাইতেছে যে ও কোন ধান্দায় আসছে। তো ওদের মুখের উপর আমরা থুতু মেরে দিতাম, ফিজিক্যালি না, মানে এটা ভার্বাল থুতু আর কি, যে তুই রাজাকারের বাচ্চা, তোর ধান্দাটা কি, তুই পরের সেন্টেন্স কি বলবি আমরা জানি। তো এইখানে তুমি সুশীলের বাচ্চা, রাজাকারের বাচ্চা, তোর লেন্স তো দেখা যায়। আদালত চত্বরে মমতাজের উপরে ডিম নিক্ষেপ। আদালত চত্বরে কিল ঘুষি খেলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি। আদালতে কামরুল, দীপুমণি, পলকদের উপরে ডিম নিক্ষেপ আদালতে। মানে এই শব্দটা খেয়াল করেন, আদালতে ডিম মারা হলো আসাদুজ্জামান নূরকে, বর্ষিয়ান রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর। আপনারা নিশ্চয়ই ওই নাটকটি দেখেছেন, কোথাও কেউ নেই, বাকের ভাইয়ের সেই ক্যারেক্টারটা। আদালতে সাবের হোসেন চৌধুরীকে ডিম নিক্ষেপ, সাবের হোসেন চৌধুরীর মতো। আর এই রাজাকারের বাচ্চা এখন এসছে নিউ ইয়র্কে, এবং সেখানে যে সে ডিম খাবে না, এটা আপনারা কিভাবে ভাবছেন? এই জুতা টানায় রাখছে মানুষ। সো টিট ফর ট্যাট, এটা আমরা ছোটবেলায় পড়েছি, তো সেটা হবে না, এটা কেমনে? হ্যাঁ, টিট ফর ট্যাট। তো এবার হচ্ছে যে আমি যেটা লিখলাম, যে পিনাকি ইলিয়াস তারা খুব খুশি। লেট মি শো ইউ সাম পোস্ট ফ্রম পিনাকি। পিনাকি ভট্টাচার্য, দেখেন তারা কিভাবে উল্লাস, কিছু ভবিষ্যৎবাণী করেছে যেগুলো তারা না করলেও এটা কালাচোরা জানে বাংলাদেশে। প্রফেসর ইউনুস এভাবেই সবাইকে একা ফেলে চলে যাবেন, লিখে রাখতে পারেন। আচ্ছা, হ্যাঁ, তো বেশ উচ্ছ্বাসিত তার এখান থেকে। আর ওই রাজাকারের বাচ্চা, স্বঘোষিত রাজাকারের বাচ্চা ইলিয়াস হোসেন, এইটার তো পাই না খুঁজা, ওটার দেখাই। স্বঘোষিত রাজাকারের বাচ্চা, চিন্তা করেন কত বড় রাজাকারের বাচ্চাগুলো কেমন, দেখেন তার বন্ধুরা মাইর খাইতেছে, সে খুশি।
বলছে কি, সকালে বিমানবন্দরে ডিম নিক্ষেপকারী একজন আওয়ামী লীগের বীর যোদ্ধাকে, দেখেন বীর যোদ্ধাকে অভিযান চালিয়ে জ্যাকসন হাইট থেকে আটক করা হয়েছে। ভাই কাম সারি দিছত, এখন কট খাইলে সমস্যা নাই, চালাইয়া যা, ডিমের টাকা লাগলে জানিস। আচ্ছা, এই ব্যক্তি, আমি ওনার নামটা ভুলে গেছি, সরি, কেউ নামটা জানলে একটু করবেন। তো এনাকে কিন্তু আবার পুলিশ ছেড়েও দিয়েছে, কারণ এই ডিম ফিম মারলে অর্থদণ্ড হলেও হতে পারে যদি কাপড় চোপড় নষ্ট হয়। তো এইরকম আই নো দেম ভেরি ওয়েল, আই মিন সিলেটি, হ্যাঁ, তারা বাড়ি বিক্রি করে ফেলতে হলো ইউনিট চেয়ারে, যদি মানে কেউ অপশন দেয় যে ইউনিট চেয়ারে 2টা জুতার বাড়ি দিয়ে তোর জরিমানা দিতে হবে $1 মিলিয়ন দিয়ে দেবে, এরকম বহু লোক আছে। তো ওকে, ওয়েল, এই দেখেন আওয়ামী লীগকে আজকের পারফরমেন্সের জন্য ধন্যবাদ। চোরেরা যেখানে সেখানেই এভাবে লাথি খাবে। আওয়ামী লীগের সাথে সমঝোতা করার ফল, মানে ও চোর বলতেছে কেন, কারণ ইলিচ্ছে ওইখান থেকে চাঁদা পায় নাই। লালার বুধে রাজাকারের বাচ্চারা চুরি বটপারি করবে, মিলে জি লেখা। তো যাই হোক, এই রাজাকারের বাচ্চারা যে খুশি সেটা আমি বলছিলাম। বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূসের মতো ফ্যাসিস্ট আর কোনোদিন আসেনি, আর আসবেও না। আপনি নিশ্চিত থাকেন, এই সরকার পরিবর্তনে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, এত বড় ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জমিন আর কোনোদিন আসবে না। এখানে কথা বলা যায় না। ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট ফজলুর রহমান একজন বিএনপি পন্থী লোক, এই আন্দোলনের তিনি সমর্থক। শেখ হাসিনাকে তিনি এমন কোনো ভাষা নাই যে সমালোচনা করেন নাই, মানে পলিটিক্যাল রাজনৈতিক ভাষায় সবচেয়ে কড়া সমালোচক ছিলেন এই ফজলুর রহমান। তিনি শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে, তিনিও মুক্তিযুদ্ধের কথা বললে তাদের সহ্য হয় না। যে শেখ হাসিনা, প্রথমে আমি মনে করছিলাম এটা শুধু শেখ হাসিনার দুর্নীতি, অপশাসন ইত্যাদি ইত্যাদি তাদের ভাষায় সেই কারণে হচ্ছে, কিন্তু না, এখন আমার মনে হচ্ছে শেখ হাসিনার সরকারের পতন শুধু বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন না, ভারতকেও ক্ষতি করা, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম, ভারতকে ক্ষতি করার জন্য শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করা হয়েছে। বিএনপি কি ভাঙতে পারে? যদি ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে তারা বহিষ্কার করে, যদি করে, তারেক রহমান যদি প্রথম দিকে আগস্ট মাসে চলে আসতো, বাংলাদেশের রাজনীতির আমল টোটালি পরিবর্তন হয়ে যায়। তারেক রহমানকে অ্যারেস্ট করে নিল, জেলেই অ্যারেস্ট করতে পারবে না, এই ক্ষমতা এখন এই সরকারের নেই। ধরে নিলেন, হ্যাঁ ধরে নিত। রাজনৈতিক নেতার তো জন্মই হয় জেলে গিয়ে। তিনি ভয় পাচ্ছেন, বা কত বছর জেলে ছিলেন তার জীবনে? 19 বছরের মতো জেলে গেলেন। এগুলো তো পলিটিক্যাল ভাষা না। আপনি যেটা বললেন যে হয়তো বিচ্ছিন্ন ভাবে বাংলাদেশ বা ভারতের সব জায়গায় ব্যবহার করে, তারা সরি বলে বা তাদের দল থেকে প্রতিবাদ করে, বা যে বলে সে নিজেই সরি বলে। বিলেতেও হয়, আমেরিকায় হয়েছে, হ্যাঁ, অস্বীকার পরে বলে যে ভুল হয়েছে, এটা বলে। কিন্তু এরা কন্টিনিউয়াসলি করা মানে বোঝেন, আসলে মৌলবাদী শক্তি চাচ্ছে এই দেশে যাতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ লাভ না করতে পারে। আপনি আপনার যে অ্যানালিসিস আগের পর্বে, তাতে আপনি ছাত্রদের সম্পর্কে বলছেন যে এরা বেকুব। আমি আপনাকে কোট করছি, এরা বেকুব এবং এটা কোনো রাজনৈতিক ভাষা নয়। তবে আমার একটু অন্যরকম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে ওরা মানে উল্টো ভাবে বললে যে ওরাই আপনাদের বেকুব বানাচ্ছে। কারণ এটাও একটা রাজনীতি। উত্তর শিবির যেমন রাজনীতি ছিল, এটাও একটা রাজনীতি, যে ট্র্যাডিশনাল যেটা রাজনীতি ছিল তার কাউন্টারে একটা গেরিলা রাজনীতি। এবং আমরা যদি দেখি, এই যে ভাষা প্রশ্নটায় আপনারা আসছেন বা আপনারা অনেকেই খুব ক্ষুব্ধ, কিন্তু যদি কিছু ইউটিউবার, বাংলাদেশের সব থেকে পপুলার ইউটিউবার যারা বিদেশে বসে আছেন এবং তাদের অসীম ক্ষমতা, দেশে তারা ওখান থেকে শুনেছি যে আঙুল নাড়ালে দেশে নাকি বিপ্লব হয়ে যায়। হ্যাঁ, মবিং তো করতে পারেন তারা, সেটা তো ওনারা মুজিব 32 ধানমন্ডি মুজিবের যে মিউজিয়াম, সেটা ভেঙে ওনারা দেখিয়েছে। আমার কাছে আমি পুরো ফলো করেছি, ব্লো বাই ব্লো ওনারা আনাচ্ছেন, বুলডোজার আনাচ্ছেন। তো বক্তব্য হচ্ছে তাদের যে ভাষা, সে ভাষায় যে কোনো ভদ্র সভ্য মানুষ একটা কোনো পাবলিক ফোরামে কথা বলতে পারে, তারা যে জ্ঞান নেই তাদের কোনো, আমি কথা বলিনি, কিন্তু যথেষ্ট জ্ঞান আছে।
কিন্তু তারা যে কাজগুলো করছেন নিঃসন্দেহে সুচিন্তিত ভাবে, মুক্তিযুদ্ধে কত মারা গেছে, আপনি বলছিলেন একটা কথা যে এটা ভারত কেউ কিনা, ভারত বিরোধী কিনা। তো দেখুন, মুক্তিযুদ্ধে মারা যাওয়ার সংখ্যাটাকে কমানোর সঙ্গে ভারতের তো একটা যোগাযোগও আছে। মুক্তিযুদ্ধ যত হেয় হবে, ভারত তো তত হেয় হবে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের জায়গাটা। এবং প্রত্যেকটা জিনিসে মুক্তিযুদ্ধের নাম্বার, ডেথ টোলকে যদি 2000-এ নামানো যায়, তাহলে জুলাইকে তুলে আনা যায়। মানে খুব ছোট ছোট বেঞ্চমার্কস ব্যবহার করা হচ্ছে, এবং আমার মনে হচ্ছে এটা একটা সুচিন্তিত একটা ভাবনা এবং যথেষ্ট চিন্তা করে করা। কারণ আমাদের খেয়াল রাখতে হবে যে সঙ্গে যেমন 32 ধানমন্ডিকে সাপোর্ট করেছেন ফরাদ মাজার, এখন হঠাৎ করে সলিমুল্লাহ খান, একজন অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, তিনি হঠাৎ করে বলে বসলেন যে মুজিবুর রহমান স্বাধীনতা আনেনি, কারণ মুজিবুর রহমান তো জেলে ছিল। এখন আমরা এগুলোতে প্রশ্ন করতেই পারি যে নেলসন ম্যান্ডেলা তো 27 বছর জেলে ছিল, তার দক্ষিণ আফ্রিকার অ্যাপার্থাইড শেষ হওয়া পর্যন্ত তাকেই বলা হয় আইকন। তো তাহলে তো সব ইতিহাস ভূগোল ভুলে যেতে হয়। যাই হোক, কিন্তু এগুলো, এই যে ব্লগার এবং এই যে তার সঙ্গে আইডিওলজিক্যাল প্ল্যাঙ্ক এবং গ্রাউন্ডে এই যে কতগুলো ছেলে মেয়ে চলে যাওয়া এবং এই কাজটা করছে, আপনার কি মনে হয় না যে ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস দেন ইউ থিঙ্ক? আপনার সাথে অনেকাংশে আমি একমত, সব বলবো না, অনেকাংশেই। আপনি একটা চমৎকার কথা বলেছেন, এবং এটা বাংলাদেশের যারা রাজনীতিতে আছেন তাদের ভাবা উচিত। যে আপনি বলেছেন যে এরা আসলে আমাদেরকে বেকুব বানাচ্ছে পরিকল্পিতভাবে। এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতেছি না, এটা কিন্তু অংশ, এটা আমাদেরকে বেকুব, মানে তারা ওই যে বললাম যে বাংলাদেশের মানে জুলাই প্রোটেস্টের সময় আপনি বঙ্গবন্ধুর কথা বললেন, বাণী দিলেন, আপনি স্বাধীনতার গানগুলো গাইলেন, কিন্তু তারপরেই আপনি বঙ্গবন্ধুকে মুছে ফেলছেন। তো এটা বেকুব বানানোই তো হয়। জি জি জি, এটা হচ্ছে গুপ্তশির, এটা তাদের প্ল্যান, এটা তাদের প্রি প্ল্যান। কারণ এরা যদি আগে বলতো যে এরা এসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিবে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পেশাব করবে, আপনার বীর শ্রেষ্ঠদের স্মারক যেগুলো আছে ভেঙে ফেলবে, এরা 32 নম্বর ভাঙবে, এগুলো যদি বলতো, এরা তো লোকই খুঁজে পেত না। এবং সেই জন্যই আমি বলছি যে এখনো যে আমরা ওদের ভাবছি যে এরা কিছুই না, এরা কিছুই না, কিন্তু সবগুলো মিলিয়েই তো দেখা যাচ্ছে যে তার একটা কন্টিনিউইটি আছে। হ্যাঁ হ্যাঁ, এটা পরিকল্পিত ভাবে করতেছে। আর আপনি যে বললেন জনপ্রিয় ইউটিউবার যাদের কথা বললেন, শুনেন, আপনাকেও যদি কোনো একটা দেশ এবং তাদের গোয়েন্দা সংস্থা এবং সাথে যদি আপনাকে লাখো লাখো ডলার দেওয়া হয়, ওইরকম জনপ্রিয় আপনার হতে বেশি সময় লাগবে। আমি তাদের জনপ্রিয় বলবো না, আমি বলবো যে তারা কোনো কয়েকটা দেশ এবং কোনো গোয়েন্দা সংস্থার এরা কামলা পর্যন্ত আমাদের দেশে লেবার কামলা দিচ্ছে, তো এরা তাই করতেছে। এদের আমি জনপ্রিয় বলতে রাজি না। এতই যদি জনপ্রিয় হয়, এটা ঠিক যে তাদের কথায় মব সন্ত্রাস হয়, তাদের কথায় 25 নম্বর ভাঙে, তাদের কথায় ফজলুর রহমানের বাড়িতে আগুন জ্বালায়, ফজলুর রহমানকে তারা মেরে ফেলতেছে, তারা বলছে একে মেরে ফেলতে হবে, এই ধরনের ভাষা তারা ব্যবহার করছে, সরাসরি ফৌজদারি অপরাধ। এগুলো তারা করতে পারবে। এতই যদি জনপ্রিয় হয়, তারা বাংলাদেশ আসে না কেন, ইলেকশন করে না কেন, এত জনপ্রিয় তারা করবে। আগে তাদের পছন্দ মতো বাংলাদেশটাকে বানিয়ে নিচ্ছে, তারপর করবে। মাঠে এরা কেন আসবে না জানেন? কারণ তারা জানে তারা ষড়যন্ত্রকারী। এই জুলাই আগস্টের আন্দোলন একটা ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র। দিন যত যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এই ষড়যন্ত্র শুধু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে না। এই জুলাই আগস্টের সন্ত্রাস, জুলাই আগস্টের ষড়যন্ত্র, জুলাই আগস্টের মারামারি কাটাকাটি, এগুলোর পতন, এগুলো শুধুমাত্র শেখ হাসিনা কেন, আপনাদের ভারত ভাঙার, স্পষ্ট ভাষায় বলে দেয়, আপনাদের ভারতকে ভাঙার পরিকল্পনার প্রথম কাজ তারা এটা করেছে, শেখ হাসিনাকে উচ্ছেদ করে। শুধুমাত্র যে মুক্তিযুদ্ধের বিতর্ক করে আপনাদের হেয় করবে তা না। শুনেন, এরা মনে করতেছে, আওয়ামী লীগ একসময় মনে করেছিল যে মৌলবাদীদের সাথে আপোষ করলে ওদের ফলটা আমার পক্ষে যাবে। নো, তার প্রমাণ ফলাফল আওয়ামী লীগ পেয়ে গেছে। আমি বলে দিয়েছিলাম যেদিন বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার পতন ঘটে, আমি বলেছিলাম এই মৌলবাদীরা একদিন তারেক রহমানকে গালি দিবে, খালেদা জিয়াকে গালি দিবে। আমি বলেছিলাম, আপনি আমার ভিডিও গুলো দেখতে পারেন, আমার ফেসবুক করে দেখতে পারেন। কারণ এরা ফ্রাঙ্কেস্টাইন, এদের কাজ কি? আপনি যদি ফ্রাঙ্কেস্টাইন বানান আমাকে খাওয়ার জন্য, গিলে খাওয়ার জন্য, আমি যখন থাকবো না তখন কাকে সে গিলে খাবে? সে তো আপনাকেই খাবে, এটাই স্বাভাবিক। সেই জন্য বিএনপি কে শেষটা চাঁদাবাজ বলে এরা। শেষটা চাঁদা আমাদের বাংলাদেশের ভাষায় কাউকে শেষটা চাঁদাবাজ বলা মানে কি জানেন? একেবারেই হেয় করা একটা
দলকে ব্যক্তিকে একেবারে হেয় করে দেওয়া। একটা 40 বছরের পুরনো দল। হ্যাঁ, চিন্তা করে দেখেন। আর আমি আপনাকে আবার স্পষ্ট করে বলি, এই জুলাই আগস্টের ষড়যন্ত্র এটা শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না, এটা পাকিস্তান পরিকল্পিতভাবে তারা দেখলো যে তাদের দেশ ভেঙে একটি দেশ হওয়ার পরে সেই দেশটা অর্থনীতি এত উপরে উঠে যায়, যাদের ডলারের দাম এখন 244, বাংলাদেশ হলো 125 সর্বোচ্চ হওয়ার পরেও, এগুলো তাদের সহ্য হচ্ছিল। বাংলাদেশকে এইভাবে বিচ্ছিন্ন জঙ্গিদের হাতে তুলে দিয়ে তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে বুঝাইতে চাইতেছে তোমাদের স্বাধীন হওয়া ঠিক হয়নি। ইতিহাস কোনোদিনই মোছা যায় না, তারা যত চেষ্টাই করুক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি ঘটেছে কি ঘটে নাই, তারা তো 2 দিন পরে বলবে মুক্তিযুদ্ধ হয় নাই। অলরেডি এটাকে চুক্তিযুদ্ধ বলে তারা, জামাতেরা, হেফাজতেরা, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা অলরেডি বলে যে এটা চুক্তিযুদ্ধ। আর আমরা যার কথা বলেন